হ্যালো বন্ধুরা, একাডেমির আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ক্লাস 6-এর আজকে চতুর্থ চ্যাপ্টার ইতিহাসে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা নিয়ে কিছু আলোচনা করব। এইটা আমরা টাইম ফ্রেমটা হচ্ছে 1500 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, শুরুতেই দেখতে পাই চ্যাপ্টারে যে আমরা রামায়ণ নিয়ে কিছু আলোচনা হচ্ছে। তো রামায়ণ হচ্ছে এখনও ঐতিহাসিক প্রমাণ সেরকম নেই। রামায়ণ একটা মিথোলজি। তো রামায়ণে দেখো একটা প্যারা তুলে দিয়েছে যে রামায়ণের রাক্ষস, দেব দেবতা এদের যুদ্ধের কথা দেয়া রয়েছে, রাবণের 10টা মাথার কথা দেয়া হয়েছে। এরকম তো ইতিহাসের পক্ষে কোনো যুক্তি নেই, এটাতে মিথোলজির পক্ষে আছে। তো আমরা বলতে পারি যে এই রামায়ণ আসলে হয়তো কিছু ঘটেছিল, সেখান থেকে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, তারপর আমরা এখন আজকের রামায়ণটা পেয়েছি। তার মানে হয়তো হয়তো কিছুটা ঘটেছিল, সেখান থেকে তার উপর কাহিনীর পর কাহিনী তার উপর চাপতে শুরু করে, নিয়ে একটা মিথোলজি তৈরি হয়। এভাবেই তো মিথোলজি তৈরি হয়। তো রামায়ণ দিয়ে আমরা শুরু হয়েছিল ব্যাপারটা। তো রামায়ণ, এবার সুরাইয়া জিজ্ঞাসা করেছিল রামায়ণ তো রাম রাবণের যুদ্ধের গল্প। আচ্ছা দাদু, রামায়ণ কি ইতিহাস? দাদু বললেন ইতিহাস সবেতেই আছে, কোথায় কতটা কিভাবে ইতিহাস লুকিয়ে আছে সেটাই খোঁজা হলো ইতিহাসের গোয়েন্দাদের কাজ। ঠিক আছে, তো এখানে একটা উদাহরণ তুলে দিয়েছে, রাম আর রোমিং। ঠিক আছে, এই দুটোরই অর্থের সামঞ্জস্য তুলে দিয়েছে। রাম কথাটার সংস্কৃত অর্থ এখানে বাইরে ঘোরা। রোমিং কথাটার অর্থ দেখবে তোমরা জানো, সিম রোমিং হচ্ছে বাইরে স্টেটে গেলে, আমরা আগে দেখতাম। রোমিং কথাটার অর্থ কিন্তু বাইরে ঘোরা। ঠিক আছে, আর রামায়ণ আমরা যদি পড়ে থাকি তাহলে দেখব যে রাম কিন্তু সারাক্ষণই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে তারা চিত্রকূট যাচ্ছে, তপবন, কিষ্কিন্ধা, লঙ্কা, তারপর আবার অযোধ্যাতে ফিরে আসছে। রামের কিন্তু পুরো জীবনটাই প্রায় রাম ঘুরে ঘুরে কাটিয়েছে রামায়ণে। তো আমরা এখান থেকেও নামের একটা যথার্থ মানে খুঁজে বের করতে পারি। এবার আমরা যদি রামায়ণ পড়ি এবং আমাদের আশেপাশের যে দক্ষিণ দেশগুলো আছে, যেরকম ইন্দোনেশিয়া আছে, শ্রীলঙ্কা আছে, এতে যদি আমরা ইতিহাস ঘাঁটতে শুরু করি এবং মিথোলজি ঘাঁটতে শুরু করি, আমরা কিন্তু পাবো যে লাওস কাম্বোডিয়া আছে। লাওস কাম্বোডিয়া, মায়ানমার তো আছেই, কারণ মায়ানমার এককালে আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে যোগ ছিল মায়ানমারে। তো এদের মাইথোলজিগুলোও আমরা পাবো যে প্রায় সমান সমান। এদেরও রামায়ণ আছে, এদেরও মহাভারত আছে। আমরা যেরকম রামায়ণ মহাভারত পড়ি তাদের থেকে হয়তো কিছুটা আলাদা। হয়তো আমরা যাকে রামায়ণ মহাভারতে হিরো বানাচ্ছি তারা এদের রামায়ণ মহাভারতের কাছে ভিলেন। এই রকম মানে ক্যারেক্টারগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। আমরা যাকে মেন ক্যারেক্টার ভাবছি সে ওদের রামায়ণ মহাভারতে গিয়ে সাইড ক্যারেক্টার হয়ে যাচ্ছে। কিন্তু সাদৃশ্য অসীম। মানে মন্দির ওখানে পাবে, তখন বিষ্ণু মন্দির পাবে, আরও অনেক মন্দির আছে। বিষ্ণু ওখানকার প্রধান দেবতাদের মধ্যে একটা ছিল তখনকার সময়।
তো এই যে আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে সিন্ধু সভ্যতায় আমরা ছোট করে লিখি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, IVC। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা ছিল, হরপ্পা, মহেঞ্জোদারো, এরা কিন্তু ভাঁটা পড়তে শুরু করে 1500 খ্রিস্টপূর্বাব্দে। 1500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এসে একেবারেই এই যে সাইটগুলো ছিল, যে জায়গাগুলো ছিল প্রধান, তাদের থেকে কিন্তু লোকরা সরে আসতে শুরু করে। এবার 1000 খ্রিস্টপূর্বাব্দে আমরা দেখতে পাই যে আর্যরা ভারতে ধীরে ধীরে উত্তীর্ণ হচ্ছে। এবার অনেক রকম থিওরি আছে, অনেক রকম তত্ত্ব আছে। অনেকে বলে যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, এশিয়ার কেন্দ্র থেকে। যেরকম দেশগুলোর উদাহরণ হচ্ছে কিরগিজস্তান, কাজাখস্তান, এখনকার যে এরকম জায়গা থেকে এসেছিল। আবার অনেকে এরকমও থিওরি দিয়েছে, যেটা সবচেয়ে বেশি প্রচলিত থিওরি, সেটা হচ্ছে তারা এসেছিল মেডিটেরেনিয়ান সির আশেপাশ থেকে এসেছিল, ভূমধ্য সাগর বলি আমরা একে। তো মেডিটেরেনিয়ান সির আশেপাশ থেকে এসেছিল। এবং এখন আরও অনেক বেশি তত্ত্ব এসছে যে অ্যাকচুয়ালি এই যে তত্ত্বগুলো আছে, এই যে থিওরিগুলো আছে, এগুলো প্রত্যেকটাই প্রচলিত লাস্ট 200 বছর ধরে। তো এদের এগেনস্টেও কিছু থিওরি আছে যে এরকম কিছু আদৌ হয়নি, মানে ভারতীয়রাই আর্য এবং দ্রাবিড় এই দুটোর মধ্যে ভাগ হয়ে যায়। যেরকম এখন প্রচুর কিছু, মানে এখন হয়তো বইতে আমরা দেখতে পাবো যে আরিয়ান অ্যান্ড দ্রাবিডিয়ান থিওরি, কিন্তু এখন অনেক কিছু এসছে যে এই থিওরিটাকে খারিজ করে দিচ্ছে। অনেক কিছু নতুন আবিষ্কৃত হচ্ছে জিন থেকে। আবার অনেক পেপার বলছে যে না, তারা কিন্তু ইউরোপ থেকেই এসেছিল আর্যরা, আর দ্রাবিড়রা ভারতের অন্য জায়গা থেকে এসেছিল। আবার অনেকে বলছে যে এরা একই রেস ছিল, সেখান থেকে আলাদা আলাদা হয়ে গেছে ভারতে আসার পর। তো এরকম অনেক রকম মতামত চলতে থাকছে। তো আমরা বইয়েরটাই লিখব, ঠিক আছে? বইতেও সেভাবে মানে এখানে দেয়া রয়েছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে সব কিছু একসাথে এসছে। তো বেশিরভাগ ঐতিহাসিকের মতে তারা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলের যাযাবর ছিল, ঠিক আছে? বেশিরভাগ ঐতিহাসিক মতে। আমরাও এইটাই লিখবো আপাতত, যতক্ষণ না কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যাচ্ছে যে না অন্যটা সঠিক, ততদিন আমরা আপাতত এইটা দিয়েই কাজ চালাবো। এবার আসি আমরা এই বৈদিক যুগ যেটা ছিল, সেটা অ্যাকচুয়ালি 4 গ্রন্থের ওপর ভাগ করা। প্রধান সেটা হচ্ছে ঋগ্বেদ। এটার ওপরেই আমরা ভাগ করব। তো ঋকের সাথে হচ্ছে আরো 4টে বেদ। প্রথম যে বেদটা সেটা হচ্ছে ঋক, তারপরটা সাম, তারপরটা যজুর, 4 নম্বরটা অথর্ব, ঠিক আছে? তো আমরা এই প্রত্যেকটা বেদের আলাদা আলাদা দেবদেবী আছে, আলাদা আলাদা কাজ আছে। তো ঋগ্বেদ আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই। আমরা ইভেন যে বৈদিক যুগ আছে সেটা হচ্ছে আমরা ঋগ্বেদের উপর বেস করি, যে ঋগ্বেদের আগে এবং ঋগ্বেদের লেটার বেদিক যুগ, আমরা এই 3টেকে আলাদা একসাথে ধরি।
একটা ধরি আমরা ঋগ্বেদিক যুগ, আর দ্বিতীয়টা আমরা ধরি যে লেটার বেদিক, মানে ঋগ্বেদের পরে যে যে লেখা হয়েছে তাদের যুগ। তো ঋগ্বেদকে আমরা সবচেয়ে বেশি এর ওপর পড়াশোনা করব। তো এই ঋগ্বেদের আমরা যদি পড়ি তাহলে দেখতে পাবো যে অধিকাংশই হচ্ছে পুজো আচ্চা নিয়ে। আমরা যদি এই ঋগ্বেদকে নিয়ে দেখি তাহলে আমরা দেখব যে ঋগ্বেদের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, এছাড়াও ছিল অগ্নি, কিছু নারী দেবতাও ছিল, কিন্তু প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, এবং ইন্দ্রকে ঘিরেই পুজো আচ্চা হচ্ছে, এরকম এরকম দেখব আমরা। আর সামবেদ যেটা, অধিকাংশ জিনিসই এখানে গান বাজনা নিয়ে কথা হচ্ছে। যজুর্বেদে আমরা দেখব যে তন্ত্র মন্ত্র নিয়ে বেশি কথা হচ্ছে। আর অথর্ববেদে আমরা দেখব যে চিকিৎসা একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে অথর্ববেদে এসে। এখানে দেখো লেখা আছে, বা ইন্দো ইরানীয় ভাষার অস্তিত্ব থেকে আমরা জানতে পারি যে ঋগ্বেদও যারা দেব, তারা সম্মানিত ব্যক্তি, কিন্তু অবস্থা হচ্ছে ইরানীয়, ইন্দো এরকম জায়গা থেকে এসছে, ওরকম ভাষায় লেখা। যে অবস্থায় কিন্তু তারা হচ্ছে মানে ঘৃণার পাত্র বা সাইড ক্যারেক্টার। যে অবস্থার শ্রেষ্ঠ দেব যেরকম অহুর কিংবা অসুর, এবং কিন্তু আমরা কি জানি অসুর হচ্ছে খারাপ। তো বৈদিক যুগে যে আমরা যে গ্রন্থগুলো, যে ঋগ্বেদ সামবেদ, এখানে অসুরকে আমরা ঘৃণ্য হিসেবে দেখছি, আর ওদের অহুর হচ্ছে প্রধান। ঠিক আছে, তো এরকম আগেই আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সংস্কৃতি কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তো এই বেদ, যে কোনো বেদের 4টে ভাগ হয়। ঠিক আছে, যে কোনো বেদের 4টে ভাগ হয়। প্রথম ভাগ হচ্ছে সংহিতা, দ্বিতীয় ভাগ হচ্ছে ব্রাহ্মণ, তারপরে আসে আরণ্যক, শেষের ভাগটা আসে হচ্ছে উপনিষদ। ঠিক আছে, এটা একদম মনে রাখবে। সংহিতা হচ্ছে অর্থ সংকলন, সংহিতার মানেও তাই, অর্থ সংকলন। মানে বেদটা কিসের ওপর বেস করে লেখা হচ্ছে, সংহিতাতে এটার আমরা পূর্ণ আলোচনা পাই। এখানে দেখো কিছু পয়েন্ট লেখা রয়েছে, মনে রেখোতে। এগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। যেরকম ঋগ্বেদে সূক্তগুলি ছন্দে বাঁধা ঋক এর সমষ্টি। এই সংহিতার নাম ঋক সংহিতা। বেদ, যে বেদ তার নাম দিয়ে সংহিতার নামকরণ হয়। তো সামবেদার কথা বলা হয়েছে, আমি যেটা লিখেছিলাম যজুর্বেদার কথা লেখা হয়েছে, মন্ত্রের সংকলন, কিছুটা পদ্য কিছুটা গদ্য আকারে লেখা, অধিকাংশই পদ্য আকারে লেখা। আর অথর্ববেদের এই যে জাদু মন্ত্রগুলো রয়েছে, এই তারা কিন্তু প্রত্যেকটাই মেডিকেল এবং আলাদা রিচুয়ালস নিয়ে, মানে আচার ব্যবহার, অন্য মানে ঝাড়ফুঁক বা ওরকম জিনিস নিয়ে। ঠিক আছে, আরণ্যক যারা লিখত, এখানে দেখো লেখা রয়েছে, তারা কিন্তু বনে থাকতো, যাগযজ্ঞের নিয়ে বেশি কথা, এবং বেদের নানা তত্ত্ব এবং বিভিন্ন চিন্তাভাবনা উপনিষদে রয়েছে। এবার আমরা যেটা বলেছিলাম দুভাগ করে রয়েছে,
তো প্রথম 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ আমরা ধরে নিই বৈদিক যুগ। বা ইংলিশে একে বলে ঋগ্বেদিক পিরিয়ড। ঠিক আছে, এবার এই 1000 থেকে 600 খ্রিস্টপূর্বকে আমরা পূর্বাব্দকে ধরে নিই। এটা যদি আদি বৈদিক যুগ হয়, এটা হবে হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। যেটা হচ্ছে লেটার ভেদিক পিরিয়ড বলে। তো এই সময় এই ঋগ্বেদিক পিরিয়ডেই দেখবো আমরা অধিকাংশ ভালো ভালো জিনিস হয়েছে। লেটার ভেদিক পিরিয়ডে আমরা দেখব কি করে মানে ডিক্লাইন হলো, কি করে আস্তে আস্তে সমাজ মানে আরো খারাপ হতে শুরু করলো বৈদিক যুগের। ঠিক আছে, এবার বেদের ভূগোল নিয়ে আমরা কিছু আলোচনা করব। যেরকম আগের আমরা সিন্ধু সভ্যতার ভূগোল নিয়ে আলোচনা করেছিলাম, তো আর্যদের বসতি নিয়ে, বা আর্যদের বসতি আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখব ভারতের উত্তর পশ্চিমে। যেরকম সিন্ধু সভ্যতা যেরকম জায়গায় হয়েছিল তার কাছাকাছি দেখব আমরা প্রধান যে বৈদিক যুগের যে প্রধান জায়গাগুলো, আস্তে আস্তে দেখব তারা গঙ্গার দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা বৈদিক যুগের শেষে। তার আগে কিন্তু আমরা দেখব না যে ওরা গঙ্গার কাছাকাছি এসছে। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে ভূগোল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সভ্যতার জন্য। তো আমরা দেখব যে সিন্ধু নদীর আশেপাশে কিন্তু আমরা এই বৈদিক যুগের প্রধান জায়গাগুলোকে দেখতে পাবো। যেরকম সিন্ধু নদী ছিল, আর সিন্ধুর সাথে সাথে আমরা তার 5 উপনদীকেও দেখতে পাবো। সিন্ধুর সাথে সাথে সিন্ধু নদ, তার সাথে সাথে তার 5টা উপনদীও দেখতে পাবো। ঠিক আছে, এরই আশেপাশে হচ্ছে প্রধান বৈদিক যুগের জায়গাগুলো। আর তার সাথে যেটা আমরা দেখতে পাবো না এখন, কিন্তু সেই সময় ছিল, সেটা হচ্ছে সরস্বতী নদী। ভারতবর্ষে এই সরস্বতী নদীর প্রচুর উল্লেখ পাওয়া যাবে, ভারতবর্ষে এই সরস্বতী নদী। কিন্তু এখন সম্ভবত সরস্বতী নদী মাটির তলায় হারিয়ে গেছে। ঠিক আছে, গঙ্গা যমুনার আমরা উল্লেখ এখানে কম পাবো, কারণ তখনও গঙ্গা যমুনা কি, দেখো সিন্ধু নদ হচ্ছে এইদিকে এরকমভাবে বইছে, তার 5টা শাখা প্রশাখা উপনদী যেটা রয়েছে। ঠিক আছে, আর গঙ্গা যমুনা কিন্তু এইরকমভাবে বইছে। ঠিক আছে, তো অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাবো যে যে প্রধান জায়গাগুলো ছিল তারা কিন্তু এই সিন্ধুর আশেপাশটাতেই ছিল, আর সরস্বতী নদীও এরকম জায়গাতেই কোথাও ছিল। এবার আমরা ভূগোল নিয়ে কিছু আলোচনা করব, যে আজকের আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। ওদের
লেখাগুলোতেও দেখবে এইরকম জায়গারই বর্ণনা করা রয়েছে। এবং এই গঙ্গা যমুনা দোয়াব, এই যে জায়গাটা দোয়াব জায়গা মানে হচ্ছে দুটো নদীর মাঝের জায়গা, এদের কথা কিন্তু অনেক মানে পরের দিকে পাবো আমরা। পরের দিকে আস্তে আস্তে মানুষ এই দোয়াবেই থাকতে শুরু করবে এবং যত দিন যাবে আস্তে আস্তে আরও বিন্ধ্য পর্বতের দিকে নেমে আসতে শুরু করবে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধুর আশেপাশে তারা রয়েছে আদি বৈদিক যুগে। তো এবার বৈদিক যুগ আমরা কি বলেছিলাম আগের চ্যাপ্টারে, যে তামা আর ব্রোঞ্জের ব্যবহার হরপ্পাতেই ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে বৈদিক যুগেও তামা ব্রোঞ্জের ব্যবহারই বেশি ছিল, কিন্তু শেষের দিকে লোহা পাওয়া গেছিল। তো আয়রন এজ শুরু হয়ে গেছিল। তামা ব্রোঞ্জ এদের ব্যবহারই প্রবল ছিল, কিন্তু শেষের দিকে কি পাওয়া গেছে? লোহা। এই লোহার ব্যবহার, এটা কপার ব্রোঞ্জ এজ ছিল, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আয়রন এজে মুভ করছে, আয়রন এজে চলে এসছে। ঠিক আছে, এবার ঘোড়া কি ছিল? ঘোড়া বৈদিক যুগে দেখা গেছে, কিন্তু আমরা দেখেছি যে ঘোড়ার কথা কিন্তু আগে যে আমরা সিন্ধু সভ্যতা পড়েছিলাম সেখানকার মানুষ জানতো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক যুগের মানুষ কিন্তু ঘোড়ার ব্যবহার জানে, এবং ঘোড়ায় টানা রথ, তীর ধনুক এদের ব্যবহারের কথা উল্লেখ করা রয়েছে। এইখানে আমরা দেখতে পাবো যে মানচিত্রটা আজকে আমরা এতটা অবধি করব, কিন্তু মানচিত্রটা কিন্তু আমরা দেখে রাখবো, খুব ইম্পর্টেন্ট নয়, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু আমরা জায়গাগুলোকে চিনে রাখবো। ঠিক আছে, কারণ আমরা পরের দিকে দেখতে পাবো এই যে মেগালিথ, এই মেগালিথ কথাটার মানে কি? মেগালিথিক সেন্টার, মেগালিথিক প্রত্নকেন্দ্র। এই মেগালিথিক প্রত্নকেন্দ্র কি? এখানে আমরা দেখতে পাই যে বড় পাথরের ব্যবহার রয়েছে। মেগা মানে কি? মেগা মানে হচ্ছে বড়, আর লিথ কথাটার মানে হচ্ছে পাথর। ঠিক আছে, তো মেগালিথিক প্রত্নকেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। মহিষাদলের কথা বলা হয়েছে, চিরানদের কথা বলা হয়েছে, বুরজাহমের কথা বলা হয়েছে। বুরজাহমের কথা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। এইগুলো রয়েছে। ধূসর মাটির পাত্র প্রত্নকেন্দ্র, এগুলোও দেখো মানচিত্র দেওয়া রয়েছে, যে শ্রাবন্তী, কৌশাম্বী, মথুরা, হস্তিনাপুর, পানিপথ, বানাওয়ালি। লোহার প্রত্নকেন্দ্র কিন্তু দেয়া রয়েছে, দেখো নাগরা, সাউথ ইন্ডিয়ার কিছু জায়গা, দাঁতপুর, জাখেরা, এইগুলো কিন্তু তখন লোহার প্রত্নকেন্দ্র। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু দেখে রাখো। ঠিক আছে, আর এই যে জায়গাগুলো দেখছো, কৌশাম্বী, শ্রাবন্তী, তারপর হস্তিনাপুর, এগুলো কিন্তু আমাদের ষোড়শ মহাজনপদ। যখন 16টা মহাজনপদ হবে তখন কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাবে। পাটনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা হয়ে যাবে। তো সেই আলোচনা আমরা পরে করব। আপাতত আমরা এখানেই শেষ করছি আজকে। এই ছোট ছোট যে ডিটেলসগুলো রয়েছে তোমরা আগে দেখে নিতে পারো, ওগুলো আর আমি বেশি যাব না ওর মধ্যে।
যে লোহার কি কি পাওয়া গেছে, কপার ব্রোঞ্জের কি কি পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, এগুলো জাস্ট মুখস্থ করে নিও। এগুলো আমরা আলোচনা করব না বেশি। আমরা গল্পের মতো পড়বো কালকে থেকে। 10 রাজার যুদ্ধ থেকে শুরু করব আমরা। আর তখনকার দিনে রাজাদের যুদ্ধ বেশি কেন হতো? আচ্ছা, ছোট্ট কথা বলে দিই যে এই যুদ্ধগুলোর প্রধান কারণ কি জানো? গরু। হ্যাঁ, এই হচ্ছে প্রধান কারণ। ঠিক আছে, আজকের মতো থাক। পরের দিন থেকে এই আবার আলোচনা শুরু করব।